বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসেন আজকে যে ম্যাথটা আমরা করব এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। ঠিক আছে, বরিশাল বোর্ড 2019-এর একটা ম্যাথ, ক্রয় বিক্রয়কারীদের আর্থিক বিবরণী। কোন ব্যবসায়ীদের? ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ীদের আর্থিক বিবরণী। তো মনোযোগ দিয়ে একদম পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, লাগলে পিছে সামনে যাই আর টাইনা টুইনা সবভাবে দেখতে পারবেন, ভিডিও সেভ থাকবো। আর এই অঙ্ক থেকেও আজকে নতুন একটা জিনিস শিখবেন। প্রত্যেকটা ক্লাসে আমরা কোনো না কোনো নতুন সমন্বয় শিখতেছি। তো এই পর্যন্ত আমরা কি কি সমন্বয় শিখছি তারও একটা লিস্ট আমি করব। ঠিক আছে, মানে যে হ্যাঁ আমরা কোনটা পারি আর কোনটা পারি না এটারও একটা হিসাব থাকলো। আচ্ছা আসেন তাহলে আমরা সর্বপ্রথম উপর থেকে প্রশ্নটা আগে পড়ব। সাইলেন্ট। কথা বললেন না, অনলাইন ক্লাস করাইতেছি। হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম, মেসার্স জহির অ্যান্ড সন্স এর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের একটা রেওয়া মিল নিম্নরূপ। ব্যবসাটা শেষ হয়েছে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে। আমরা জানি এই অধ্যায়ের উদ্দীপকে একটা রেওয়া মিল থাকে, আর রেওয়া মিলের নিচে কিছু কি দিয়ে দেয়? সমন্বয়। এখন গত ক্লাসে আমরা আলোচনা করছি রেওয়া মিলে কোন এন্ট্রিগুলি থাকে আর সমন্বয়ে কোন এন্ট্রিগুলি থাকে। তো সর্বপ্রথম প্রশ্ন পাই আমি কি করতে বলি? সমন্বয়। আগে আমরা সমন্বয় করবো। সমন্বয় কত প্রকার? দুই প্রকার। ভিতরের সমন্বয়গুলিকে কি বলে? অভ্যন্তরীণ সমন্বয়। তো ভিতরে অভ্যন্তরীণ সমন্বয় কয় ভাবে থাকতে পারে? চার ভাবে। পার্সেন্ট আকারে, বছর আকারে, মাস আকারে, ভগ্নাংশ আকারে। এখানে পার্সেন্ট আকার একটা সমন্বয় আছে। আর কোনো সমন্বয় দেখতে পান? নাই। বাইরে কয়টা সমন্বয়? পাঁচটা। ভিতরে কয়টা? একটা। টোটাল অঙ্কের সমন্বয় কয়টা? ছয়টা। আসেন এবার বাইরের সমন্বয়গুলি আমরা একটু পরে পরে কোনটা কোনটার সাথে কাজ আছে এগুলি একটু আইডেন্টিফাই করি। সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন শব্দের অর্থ গয়না রাখা। সমাপনী মজুত পণ্য, এটার আরেক নাম অবিকৃত পণ্য। আমি গোডাউনে অবিকৃত পণ্য বা দোকানের মধ্যে বিক্রি করতে পারি নাই এরকম মাল গয়না রাখছি। কত টাকার মাল দোকানে আছে? এর মধ্যে। এর মধ্যে মানে কার মধ্যে? 1,20,000-এর মধ্যে 20,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য কি আছে? এমন হয়েছে যে আপনি গোডাউনে মাল গয়না গেছেন, রাতে আগুন লাগছে, আগুন লেগা 20,000 টাকার মাল পুড়িয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি তো গয়না গেছেন 1,20,000, এর মধ্যেই পোড়া গেছে কত? 20,000। এই 20,000 টাকার পণ্য কি আর বিক্রি করার মতো যোগ্য না বিক্রির অযোগ্য হয়ে গেছে? এগুলি বিক্রির অযোগ্য হয়ে গেছে, কারণ এগুলি পুড়িয়ে গেছে। এখন আপনি উত্তর দেন ঠান্ডা মাথায়, যেই মালগুলি পোড়া গেল এগুলি 1,20,000-এর মধ্যে আছে না নাই? এই যে বলছে না এর মধ্যে, মানে 1,20,000-এর মধ্যেই 20,000 টাকার মাল পোড়া গেছে। পোড়া মালগুলির কি দোকানে রাখবেন না এগুলি আলাদা করে ফেলবেন? আলাদা করে ফেলবো। মানে এগুলি তো আর এই পণ্যের সাথে আমি রাখবো না। আমি কি আমার এই সমাপনী মজুদ দোকানের যে ভালো মাল, ভালো মালের সাথে কি পোড়া মাল মিশিয়ে রেখে দিব? পোড়া মালগুলি আমি বাদ দিয়ে দিব। তার মানে সমাপনী মজুদের থেকে এই আগুনে বিনষ্ট পণ্য কি করতে হবে? বাদ দিতে হবে। কয় জায়গায় বাদ দিতে হবে? দুই জায়গায়। সমাপনী মজুদ কয় জায়গায় বসে? একবার বিক্রিত পণ্যের ব্যয়ে, আরেকবার চলতি সম্পদে। ধন্যবাদ। এটা অন্তর্ভুক্ত হয়েছে, তার জন্য বাদ দিচ্ছেন। এখন আগুনে পোড়া মালের জাবেদা কি? বিবিধ ক্ষতি বা অগ্নি বিনষ্ট ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা ভিতরে একবার ওই ক্রয়ের সাথে বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কাজ হবে। এই আগুনে পোড়া বিনষ্ট পণ্যটা ক্রয়ের থেকে কিন্তু আমরা মাইনাস দিব না, এটা বলছিলাম আমি, কিন্তু ক্রয় থেকে এটা মাইনাস দিই। এটা আমি মাইনাস দিয়েছিলাম আগুনে পোড়া পণ্যটা। আমরা জাবেদা বলার সময় ক্রয় ক্রেডিট,
জাবেদায় কোনো ভুল নাই, কিন্তু বাদ দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনি এটা বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিবেন। আপনি নোট পাইছিলেন, কিন্তু বিক্রয়যোগ্য মোট পণ্য থেকে কয়টা পণ্য বাদ দিতাম আমরা? দুইটা। অবিকৃত পণ্য দুইটা, একটা হচ্ছে সমাপনী আর একটা হচ্ছে কি অগ্নিবিনষ্ট পণ্য। তাহলে এই অগ্নিবিনষ্ট পণ্যটা দুই জায়গায় কাজ, একবার বিবিধ ক্ষতি বা অগ্নিবিনষ্ট ক্ষতিতে। অগ্নিবিনষ্ট ক্ষতি কোন ব্যয়? এটা তো একটা ব্যয়, ক্ষতি একটা ব্যয়ের মতো না? তো অগ্নিবিনষ্ট ক্ষতি কোন ব্যয়? অন্যান্য ব্যয়, বা যেটা আমরা বলি অপরিচালন ব্যয়। আরেকবার এটা বিকৃত পণ্যের ব্যয়ে কাজ হবে। তাহলে কয় জায়গায় কাজ হয়? নরমালি আগুনে পোড়া পণ্যের কয় জায়গায় কাজ? দুই জায়গায়। একবার এটা বিকৃত বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ বা মোট পণ্য থেকে বাদ, আরেকবার এটা অপরিচালন ব্যয়ের মধ্যে বসবে। আবার এটা ভুল করে কার মধ্যে ঢুকছে আইসা? সমাপনী মজুদ থেকে আবার কয় জায়গায় বাদ? কয় জায়গায় হইল? 4 জায়গা। এরপরে একটু পাশে থেকে বলি, বীমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ বীমা, এই পণ্যের উপর আবার আমরা ইন্স্যুরেন্স করে রাখছিলাম। কি করে রাখছিলাম? ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্স কোম্পানি আবার আসছে, আমরা খবর দিছি যে আমাদের মাল পোড়া গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি এসে বলতেছে ঠিক আছে, আমরা আপনাদেরকে ক্ষতিপূরণ দিব কয় টাকা? আচ্ছা, মাল পোড়া গেছে কয় টাকার? ক্ষতিপূরণ পাবো 14,000 টাকা দিতে। কি হয়? সম্মত হয়েছে। সম্মত মানে কি? ওয়াদা করছে যে 14,000 টাকা ক্ষতিপূরণ দিবে, এখনো এটা দিছে। আচ্ছা, তাইলে এই যে 14,000 টাকা যদি আমরা ক্ষতিপূরণ পাই, এতে কি আমাদের ক্ষতি আরো বাড়বে না আরো কমবে? ক্ষতি হয়েছিল কত, ক্ষতিপূরণ পাবো কত? তাইলে প্রকৃত অর্থে ক্ষতি কত? 6,000। তাইলে এই এই বীমা দাবিটা এই অপরিচালন ব্যয়ের মধ্যে বা অন্যান্য ব্যয়ের মধ্যে এই আগুনে বিনষ্ট ক্ষতি থেকে কি যাবে? বাদ যাবে। বীমা দাবি নামে, প্রাপ্য বীমা দাবি। আরেকবার এই প্রাপ্য বীমা দাবি, এই টাকাটা পাবো এখনো, এটা আরেকবার বসবে চলতি সম্পদে। তাহলে বীমার টাকার কাজও কয় জায়গায়? একবার ওই ক্ষতি থেকে মাইনাস, আরেকবার চলতি সম্পদে। টোটাল পুরা এই 1 নাম্বার সমন্বয়ের কয় জায়গায় কাজ হইল? 6 জায়গায়। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাইলে স্যার এখন ভিতরে নাম্বার লেখার মতো আসলে এগুলির সাথে কোনোটাই নেই। সমাপনী মজুদ কই থাকে? ভিতরে না বাইরে? বাইরে। তারপরে ওই অগ্নি বিনষ্ট ক্ষতি, এই নামে কি কোনো ক্ষতি ছিল আগে থেকে? নাই, এটাও ডাইরেক্ট বসাইতে হবে। তারপরে ওই বীমা দাবি, এটাও নিচে, এটা আসে ভিতরে কোনো কাজ নাই, এটা ডাইরেক্ট বাদ দিতে হয় আর চলতি সম্পদে বসাইতে হয়। তাহলে এগুলি কোনোটার সাথে ভিতরে নাম্বার লেখার মতো কোনো এন্ট্রি নাই। আচ্ছা, তাইলে আমরা 2 নাম্বারে চলে যাই। একদম প্রপারলি বুঝছেন 1 নাম্বার সমন্বয়টা। 2 নাম্বার, মজুরির মধ্যে 5,000 টাকার সরঞ্জাম কি করছিলাম? ফিটিং করছিলাম। ফিটিং কস্ট, যেটাকে বাংলায় বলে সংস্থাপন ব্যয়। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ফিটিং খরচ, বসানোর খরচ, সংস্থাপন খরচ একই কথা। একটা সরঞ্জাম বসাইতে যাইয়া খরচ হয়েছে কত টাকা? 5,000 টাকা। এটা কার মধ্যে? মজুরির মধ্যে কি আছে? অন্তর্ভুক্ত আছে। মানে সরঞ্জাম ফিটিং করছি, তো সরঞ্জাম ফিটিং করার খরচটা কার সাথে অ্যাড হবে? ক্রয়ের সাথে। একটা মেশিন সংস্থাপন করছি, এই সংস্থাপনের খরচটা কার সাথে যোগ হয়? মেশিনের সাথে। তাহলে সরঞ্জাম সংস্থাপন খরচ কার সাথে যোগ হবে? সরঞ্জামের সাথে। সরঞ্জাম আলাদা জিনিস, মেশিন আলাদা, সরঞ্জামের সাথে। কিন্তু এটা ভুলে কার মধ্যে যে ঢুকছে? মজুরির মধ্যে। পড়ার রিদম ঠিক রাখেন, মনোযোগ রাখেন পড়ায়। আবার পড়েন লাইনটা, মজুরির মধ্যে 5,000 টাকা সরঞ্জাম ফিটিং কস্ট কি হয়েছে? অন্তর্ভুক্ত আছে। মানে এটা ভুলে অন্তর্ভুক্ত হয়েছে মজুরির মধ্যে। তাহলে এটা মজুরি থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আর সরঞ্জামের খরচ কার সাথে যে অ্যাড হবে? সরঞ্জামের সাথে। এই নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পাশে দাঁড়িয়ে পরে একটু পড়ি। উক্ত সরঞ্জাম কত তারিখে ক্রয় করা? যে সরঞ্জামটা আমরা ফিটিং করছি সেটা কত তারিখে ক্রয় করা হয়েছিল? আমাদের অঙ্ক ম্যাথ কত সালের খেয়াল রাখেন কিন্তু, 18। আর এই সরঞ্জামটা কিনছি জুলাই মাসের 1 তারিখে 2018 সালে। মানে বছরের কোন টাইমে? মাঝখানে এই সরঞ্জামটা কিনছি, যার ক্রয় মূল্য ছিল কত টাকা? 45,000 টাকা এটার কিনা দাম ছিল। আচ্ছা, সরঞ্জামের উপর কয় পার্সেন্ট অবচয় করতে হবে? 10%। তার মানে এই পুরা 2 নাম্বার সমন্বয়ের যত কাজ আছে সব কার সাথে?
সরঞ্জামের সাথে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, গেল এইটা। এরপরে 3 নাম্বার, প্রারম্ভিক মজুদের মধ্যে, তো যেটা বলতেছিলাম 3 নাম্বার, প্রারম্ভিক মজুদের মধ্যে 2000 টাকার কি অন্তর্ভুক্ত রয়েছে? আজকের এই ম্যাথটা একটা এন্টিক পিস। তোমরা কথা বলো না, এই অঙ্কটা তুমি মোবাইল হাতে নিচ্ছ কেন? বুঝিয়ে ভাইঙ্গা ফেলবো কিন্তু তোমার ফোন কিন্তু প্রত্যেক ক্লাসে সরাইতে হয়। ফোন সরাও। আজকের এই ম্যাথটা স্যারের সব নোট মুখস্থ করা উলট পালট করে দিব তোমার এই অঙ্কটা। কেন? স্যারে কিছুদিন আগে শিখাইছে, তুমি ভিডিও ক্লাসগুলি যদি আগের গুলি দেখো, ওটা তুমি পাবা, এই লাইনটা পাবা। প্রারম্ভিকের মধ্যে যেটা ভুল করে ঢুকে সেটা নিজেও কি প্রারম্ভিক। এই নোট শিখাইছি না? প্রারম্ভিক মজুদের মধ্যে ভুল করে যেই মণিহারিটা ঢুকছে, এই যে দেখো পর লাইনটা, প্রারম্ভিক মজুদের মধ্যে 2000 টাকার অব্যবহৃত মণিহারি কি রয়েছে? মজুদ পণ্যের ভিতরে কি মণিহারি ঢুকার কথা না ভুলে ঢুকছে? ভুলে ঢুকছে। এখন আমি একটা নোট দিছিলাম যে প্রারম্ভিক মজুদের মধ্যে যেই মণিহারি বা যেই সাপ্লাইজ ভুল করে ঢুকে সেটা নিজেও কোন মণিহারি? প্রারম্ভিক। প্রারম্ভিকের মধ্যে ভুল করে জীবনও কোনোদিন সমাপনী ঢুকে না, আর সমাপনীর ভিত্তিতে জীবনও কোনোদিন ভুল করে প্রারম্ভিক ঢুকে না। তার মানে প্রারম্ভিকের মধ্যে যেটা ভুলে ঢুকছে এটা নিজেও প্রারম্ভিক, আর সমাপনীর ভিত্তিতে যেটা ভুলে ঢুকছে এটা নিজেও সমাপনী। কিন্তু স্যারের এই নোট আজকে এই অঙ্কে উলট পালট হয়ে গেছে। কেমনে? প্রারম্ভিক মজুদের মধ্যে কোন মণিহারি ঢুকে বয়ে রয়েছে এখন পড়ো ভালো করে। অব্যবহৃত মণিহারির আরেক নাম কি? সমাপনী মণিহারি। এখন স্যারে তো নোট শিখাইছে প্রারম্ভিকের ভিতরে প্রারম্ভিক মণিহারি ঢুকার কথা, এমনিতে ঢুকে বয়ে রয়েছে কি? লাগছে না ভেজাল? পরের লাইনে এখন এই ভেজাল তুমি ভাবতেছ কি প্রশ্নে ভুল না স্যারের পড়ায় ভুল? কোনোটাই ভুল না। স্যারের পড়া, স্যারের লাইন অমর। এবার ফয়সাল স্যার থাকুক আর না থাকুক, আর এই ব্যাটারা যে প্রশ্ন করছে এটা তোমার বুঝতে ভুল হইতেছে। এইটা এই বেজালটা ব্যাটারা পরের লাইনে ভাঙছে। পরের লাইনে কি ভাঙছে দেখো। অন্যদিকে বছর শেষে, খেয়াল করে কিন্তু, অন্যদিকে কি শেষে? বছর শেষে 1500 টাকার মণিহারি কি আছে? তো যেই মণিহারি হাতে থাকে বছর শেষে ওইটার নাম কি? অব্যবহৃত মণিহারি। বা তো একই লাইনে একই অঙ্কে কি দুইটা সমাপনী মণিহারি নাকি? অব্যবহৃত বা সমাপনী মণিহারি এক অঙ্কে কয়টা হইব? একটা। এখানে দিয়ে সমাপনী মণিহারি কয়টা? দুইটা। এই একটা দেওয়া, এই আরেকটা দেওয়া। আরে এইটা কোন পেস আবার? আসলে এখন তুমি মনোযোগ দাও, ওই নোটটাই তোমারে বাঁচায় নিব। ফয়সাল স্যার যে নোটটা তোমারে দিছে, স্যারে শিখেছে প্রারম্ভিক মজুদের মধ্যে যেই মণিহারি ভুলে ঢুকছে এটা নিজেও কোন মণিহারি? প্রারম্ভিক মণিহারি। এটা নিঃসন্দেহে প্রারম্ভিক মণিহারি। স্যার কেমনে? আরে যেটা আসলে মূলত এইটা কবের সমাপনী জানো? এইটা 17 সালের শেষ, 18 সালের শুরু। এটা 17 সালের শেষের মণিহারি। তার মানে 18 সালের শুরুর এটা প্রারম্ভিক মণিহারি। আর পরের লাইনে যেটা দিছে এটা হইলো আমাদের অঙ্ক করি কোন সালের, এইটা আমাদের 18 সালের শেষের মণিহারি, মানে এটা সমাপনী মণিহারি। তার মানে এইটা 17 সালের শেষ, এইটা 18 সালের শেষ। তাহলে যেটা 17 সালের শেষ এটা 18 সালের কি? এটা প্রারম্ভিক মণিহারি 18 সালের। অঙ্কটা পছন্দ হয়েছে? আমি বলছি না আজকের এই অঙ্ক তোমার ধরাশায়ী করব যদি তুমি মনোযোগ দিয়ে ঠিক মতো এই অঙ্ক না দেখো। এরপরে লাস্ট, তাহলে স্যার এই যে প্রারম্ভিক মজুদের ভিত্তিতে, তাহলে ফয়সাল স্যারের নোটটাও মরি লইল, তাহলে এটা কোন মণিহারি? প্রারম্ভিক মণিহারি। তাহলে এটা প্রারম্ভিক মজুদের সাথে নাম্বার লিখবো কত? 3। এটা ভুলে ঢুকছে। আর এই প্রারম্ভিক মণিহারি, মণিহারির সাথে কাজ, মণিহারি কই আছে খোঁজেন, এই যে 3। আবার এই সমাপনী মণিহারিরও কাজ মণিহারির সাথে, এগুলি সবই মণিহারির সাথে কাজ। তাহলে মজুদের ভিতরে শুধু কোন মণিহারিটা ঢুকছিল? প্রারম্ভিক মণিহারি। ওটা প্রারম্ভিক মজুদ থেকে কি করতে হইব? বাদ দিতে হইব। 4 নম্বর সমন্বয়। জুলাই মাসের 1 তারিখ 2018 তারিখে বছরের মাঝখানে 40,000 টাকা কি করা হয়েছে? বইলেই দিছে কোন বিনিয়োগ করা হয়েছে? নতুন বিনিয়োগ করা হয়েছে।
আচ্ছা, তাহলে এটা বিনিয়োগ, দেখো আর কিছু কিন্তু বলা নাই। বছরের মাঝখানে বিনিয়োগ করছে, নতুন বিনিয়োগ, এটা বিনিয়োগের সাথে কাজ। বিনিয়োগ কই আছে খোঁজো, এই যে বিনিয়োগ, এটার পাশে নাম্বার লেখো 4। 5 নাম্বার, বাকিতে মাল বিক্রি করছি। আচ্ছা, বাকি যদি নাও বলা থাকতো, কালকে তো পড়াইছি সমন্বয় কোন লেনদেন থাকে, বাকি বা ধারে। তাহলে সমন্বয় যদি শুধু বিক্রয় লেখা থাকে, ওইটার আমরা কোন বিক্রয় ধরবো, ধারে বিক্রয়। এটা বলা থাকুক, তবে নগদ হইলে নগদ কথা উল্লেখ থাকবো। শুনছি কি বলছি? তাইলে বাকিতে বিক্রয় 10,000 টাকা আর বাকিতে ক্রয় 5,000 টাকা, এগুলির কি করা হয় নাই, মানে জাবেদা দেওয়া হয়নি। তো জাবেদা দাও, বাকিতে বিক্রি করলে জাবেদা কি, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। কত নাম্বার কাজ? 5 নাম্বার। এরপরে ধারে ক্রয়ের জাবেদা দাও, ক্রয় হিসাব ডেবিট, আর কি প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। সব সমন্বয় লেখা হয়েছে কিনা বলেন। এখন আমরা ম্যাথে যাইতে পারি, তার মানে এই ম্যাথটা তো স্যার খুবই জরুরি দেখা যাইতেছে। এটা সমন্বয়গুলি পুরা একদম খুব মারাত্মক। তো এই ক্লাসগুলি সেভ থাকবে, আপনারা একদম এইচএসসি এর আগ পর্যন্ত এগুলি প্র্যাকটিস করতে পারবেন। যে একই ক্লাস ফয়সাল স্যার যে বারবার নেওয়ার দরকার আছে এমন না, এখন ভিডিও ক্লাস সেভ থাকবে। ইউটিউবে দেখতে মন চাইছে, দুইটা খেলি দেখবেন, খেলি বাসায় ওয়াইফাই থাকতে হইবে, আপনি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন। ক নাম্বার, বিনিয়োগের সুদ বাইর করো, আর কি বাইর করো, ব্যবহৃত মনিহারির পরিমাণ বাইর করো। তাইলে তো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের কাছে কতে কি চাইছে, এখন বিনিয়োগের সুদ ও ব্যবহৃত মনিহারের পরিমাণ বের করো। আচ্ছা, এখন বিনিয়োগের সুদ বের করব বিনিয়োগের উপরে। তো আমরা দেখতেছি আমাদের অঙ্কের মধ্যে বিনিয়োগ কত টাকা দেওয়া, বিনিয়োগ দেওয়া 10% বিনিয়োগ 1,40,000। এই বিনিয়োগের সাথে আবার কাজ আছে কত নাম্বারে, 4 নাম্বারে। 4 নাম্বারে বলা বছরের মাঝখানে 1/7/2018, মানে জুলাই মাসের 1 তারিখে, আমরা অঙ্ক করি কোন সালে, 18 সালে, মানে আমাদের সালেরই জুলাই মাসের 1 তারিখে আমরা নতুন করে বিনিয়োগ করছি কত টাকা, 40,000 টাকা। এখন এখানে রেওয়া মিলে একটা বিনিয়োগ আছে, বাইরে একটা বিনিয়োগ আছে, নতুন বিনিয়োগ। এখন আমার কোশ্চেন, এই 1,40,000 যেটা রেওয়া মিলে আছে, এই 1,40,000-এর মধ্যে এই নতুন বিনিয়োগ কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই? খুব মনোযোগ। তাইলে যদি এটা অন্তর্ভুক্ত থাকে, ধরেন অন্তর্ভুক্ত আছে 1,40,000-এর মধ্যে, তাইলে 1,40,000-এর মধ্যে 40,000 হচ্ছে নতুন বিনিয়োগ, আর বাকি 1,00,000 হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ বা পুরাতন বিনিয়োগ বলতে পারি আমরা। তাইলে আমরা এই যে এখন কত হচ্ছে, আমাদের সুদ ধরা নিয়ে কোনো ভেজাল নাই। ভেজাল হচ্ছে এই 40,000 ওই বিনিয়োগের, ওই রেওয়া মিলের টাকার মধ্যে, রেওয়া মিলের যে বিনিয়োগ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে না নাই। তো এইরকম টাইপের কিন্তু আমরা একটা অঙ্ক করছি এর আগে মেশিন নিয়ে, যে একটা নতুন মেশিন কিনছে বছরের মাঝখানে, এই মেশিন রেও মিলের মধ্যে অন্তর্ভুক্ত আছে না নাই। এই নোট আমি আগেও দিছি, এখন আরেকবার বলতেছি, আপনি বিনিয়োগ করছেন, এটা হিসাবভুক্ত হয়েছে নাকি হয় নাই, কিছু উল্লেখ ছিল, কোনো কিছু উল্লেখ নাই। যদি কিছু উল্লেখ না থাকে, ধরে নেবেন এটা হিসাবভুক্ত হয়েছে, তার মানে এটা ওই রেওয়া মিলের, মানে এটা জাবেদা দেওয়া হয়েছে, এটা ওই রেওয়া মিলের এন্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত আছে। মানে রেওয়া মিলের 1,40,000-এর মধ্যে এই 40,000 নতুন বিনিয়োগ অন্তর্ভুক্ত আছে। তাইলে আমরা বলতে পারি 1,40,000-এর মধ্যে নতুন বিনিয়োগ কত, 40,000। তাহলে পুরাতন বিনিয়োগ কত বা বছরের শুরুর বিনিয়োগ কত, 1,00,000। তাইলে এই বিনিয়োগ, ভিডিও লাগলে আপনারা পিছনে টাইনে নিয়ে কথাগুলো আবার শুনেন, ঠিক আছে? বিনিয়োগ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে না নাই, আছে। কেমনে বুঝছি, কিছু বলা নাই, কিছু বলা না থাকলে স্যার বলে দিছে ধরে নিতে এটা অন্তর্ভুক্ত আছে। যদি এটা অন্তর্ভুক্ত না থাকলে 1,40,000-এর মধ্যে, তাইলে কেমনে বলা থাকতো, তাইলে বলা থাকতো 40,000 টাকা নতুন বিনিয়োগ করছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, মানে এরকম একটা ওয়ার্ড লেখা থাকতো, বা লেখা থাকতো সমন্বয় করা হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, ঠিক আছে, এরকম লেখা থাকবে। হিসাবভুক্ত হয়নি এই কথা যদি উল্লেখ থাকতো, তাহলে ধরে নিতাম হ্যাঁ এই নতুন বিনিয়োগ এখনো হিসাবের বইতে লেখা হয় নাই, তাহলে রেওয়া মিলের এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই এই 40,000। এই 1,40,000 পুরাটারই আমরা পুরাতন বিনিয়োগ ধরতাম, এই 1,40,000 পুরাটারই কি ধরতাম, পুরাতন বিনিয়োগ, যে এটার মধ্যে এই 40 অন্তর্ভুক্ত নাই, বলেই দিয়েছে হিসাবভুক্ত হয়নি। কিন্তু এখানে কিছুই বলা নাই, তাহলে আমরা ধরে নিব হিসাবভুক্ত হয়েছে এবং এটা এই 1,40,000-এর মধ্যে আছে। তাইলে আমরা এখন সুদ ধরি, আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা ঘর করব, বিবরণ টাকা টাকা।
আমাদের এখানে তাহলে দুইটা বিনিয়োগ, একটা হচ্ছে পুরাতন বা প্রারম্ভিক বিনিয়োগ, আর একটা হচ্ছে বছরের মাঝখানে নতুন বিনিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি প্রারম্ভিক বিনিয়োগের সুদ। প্রারম্ভিক বিনিয়োগের সুদ। এখন একটা কথা, এই যে বিনিয়োগের সুদ প্রারম্ভিক বলতে যেটা বছরের শুরু থেকে ছিল, তাহলে বা এক কথা পুরাতন বিনিয়োগ, তো আমাদের 1,40,000-এর মধ্যে 40 হচ্ছে নতুন, তাহলে পুরান বিনিয়োগ কত বা বছরের শুরু থেকে বিনিয়োগ কত ছিল? 1,00,000, ওইটি আমাদের পুরাতন বিনিয়োগ। আর এই পুরাতন বিনিয়োগের উপরে বা প্রারম্ভিক বিনিয়োগের উপরে পুরা কয় বছরের সুদ ধরতে হবে? পুরা 1 বছরের সুদ ধরতে হবে। তাহলে পুরাতন বিনিয়োগ বা প্রারম্ভিক বিনিয়োগ 1,00,000, এটার উপরে পুরা কয় বছরের সুদ ধরবো? 1 বছরের সুদ। আর আমরা জানি পার্সেন্ট করলে যেটা বের হয় এটাই 1 বছরের সুদ। তো 1,00,000-এর 10% কত? 10,000। এবার আসেন নতুন বিনিয়োগের সুদ ধরি। লেখেন নতুন বিনিয়োগের সুদ। নতুন বিনিয়োগের সুদ। তো নতুন বিনিয়োগের সুদ, নতুন বিনিয়োগ কয় টাকা ছিল আমাদের? নতুন বিনিয়োগ ছিল 40,000। এটার উপরে সুদ ধরবো কত পার্সেন্ট? 10%। কিন্তু দুঃখের বিষয়, নতুন বিনিয়োগটাকে আমরা বছরের শুরুতে করছিলাম না বছরের মাঝখানে করছিলাম? আমরা কিন্তু নতুন বিনিয়োগটা করছিলাম বছরের মাঝখানে, জুলাই মাসের 1 তারিখে। তাহলে জুলাই থেকে আমার ম্যাচ শেষ হয়েছে ডিসেম্বরে, আমার জুলাই থেকে ডিসেম্বর পুরো কয় মাসের সুদ ধরবো? 6 মাসের। হাতের করে গুনতে পারেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাইলে পার্সেন্ট করার পরে যেটা আসে ওটা হচ্ছে 1 বছরের সুদ। ওই 1 বছরের সুদটারে এখন আমি গুণ দিব 6 দিয়া, ভাগ দিব 12 দিয়া। তাহলে 40,000-এর 10% 4,000। 4,000-এর 6 মাসের সুদ বা অর্ধেক কত? 2,000। 4,000-এর গুণ 6 ভাগ 12 দিলে 2,000 বের হবে। আর এমনিও বোঝা যায় 1 বছরের সুদ যদি 4,000 হয়, 6 মাসের সুদ হবে অর্ধেক। ঠিক আছে, সবসময় ক্যালকুলেটর লাগে না, মুখে মুখেও করা যায়। তাইলে 10 আর 2, তাহলে টোটাল বিনিয়োগের সুদ আমাদের কত? টোটাল বিনিয়োগের সুদ 12,000। টোটাল বিনিয়োগের সুদ 12,000, নতুন আর পুরান মিলে। এই ছিল আমাদের বিনিয়োগের সুদ, যেটা বের করতে বললো, বিনিয়োগের সুদ। এরপরে কি বের করতে বলছে? ব্যবহৃত মণিহারি নির্ণয় করো। ক নাম্বারে 2টা কোশ্চেন চাইছে, এখন আমরা ব্যবহৃত মণিহারি বের করে দেখাবো। তাইলে আসেন ব্যবহৃত মণিহারি কিভাবে বের করে। ব্যবহৃত মণিহারি হেডিং দিয়ে নি, যেহেতু একই বক্সে করতেছি ওইটার মধ্যে হেডিং দিতে ভুলে গেছি, এটার মধ্যে হেডিং দিয়ে নিলাম। ব্যবহৃত মণিহারি। আচ্ছা, ব্যবহৃত মণিহারি মানে কি? যে কয় টাকার কাগজ কলম আমি ইউজ করছি। মণিহারি তো চিনেন সবাই, কাগজ কলম খাতা। এগুলি কয় টাকার কাগজ কলম খাতা আমি ইউজ করছি। ইউজ মানে কি? ব্যবহার করছি। বা কয় টাকার মণিহারি আমার খরচ হয়ে গেছে। ব্যবহৃত মণিহারি মানে যতটুকু মণিহারি আমি খরচ করে ফেলছি। তাইলে কতটুকু খরচ করছি এটা জানার জন্য আগে আমার জানতে হবে আমার কাছে মোট মণিহারি কত ছিল। ব্যবহৃত মণিহারি জানার জন্য আগে ওই পণ্যের মতো যে আমার বিক্রিত পণ্য জানতে হইলে মোট পণ্য জানতে হয়, তো এরকম ব্যবহৃত মণিহারি জানতে হইলে আমার মোট মণিহারি জানতে হয়। তো মোট মণিহারি মানে কয়টা মণিহারির যোগফল? 2টা। একটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, একটা হচ্ছে মণিহারি ক্রয়। তাহলে মোট মণিহারি, যেমন মোট পণ্য জানার জন্য অঙ্ক শুরু করতাম কোন পণ্য দিয়া? প্রারম্ভিক মজুদ পণ্য। এরকম মোট মণিহারি জানার জন্য অঙ্ক শুরু করব কোন মণিহারি দিয়া? প্রারম্ভিক মণিহারি, মানে বছরের শুরুর মণিহারি দিয়া। তাহলে বলেন তো বছরের শুরুতে আমার কাছে কয় টাকার মণিহারি ছিল? ওই যে নিচে মনে করে দেখেন 3 নাম্বার সমন্বয়ের দিকে, যাদের সামনে বই আছে বইও দেখেন, আবার এখানেও দেখতে পারেন যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে ভুল করে যে মণিহারি ঢুকছিল মনে পড়ে 2,000 টাকা। আমি ওই যে নোট দিয়েছিলাম প্রারম্ভিকের মধ্যে যেটা ভুল করে ঢুকে সেটা নিজেও কোন মণিহারি? এটা নিজেও প্রারম্ভিক মণিহারি। তাহলে প্রারম্ভিক মণিহারি কয় টাকা? 2,000 টাকা। তাহলে আমরা সুন্দর করে বসাই প্রারম্ভিক মণিহারি 2,000। বছরের শুরুতে মণিহারি ছিল আমার 2,000 টাকা। এই মণিহারি দিয়ে সারা বছর যায় না, আমরা আরো মণিহারি কি করি? ক্রয় করি। তো মণিহারি ক্রয়টা সেটা কই থাকবো? সেটা থাকবো রেও মিলে। দেখেন তো কয় টাকার মণিহারি কিনছি? আমরা 8,000 টাকার মণিহারি কিনছি। তাহলে মণিহারি কিনাতে আমাদের খরচ আরো বাড়ছে। তাহলে যোগ মণিহারি ক্রয়। কয় টাকার মণিহারি কিনলাম? 8,000।
তাহলে আমি আপনাদেরকে আবার বলতেছি, আমরা ব্যবহৃত মণিহারি জানতে হলে আগে মোট মণিহারি জানতে, আর মোট মণিহারি জানতে হলে অঙ্ক শুরু করতে হবে বছরের কোন মণিহারি দিয়া, শুরুর মণিহারি দিয়া। তো শুরুর মণিহারি কত টাকা? 2000। এই মণিহারি দিয়ে আর সারা বছর যাইবো না, আরো মণিহারি কিনছি কয় টাকা? 8000 টাকার মণিহারি কিনছি। তাহলে আমাদের টোটাল মণিহারি কত? 8 আর 2, শুরুতে ছিল 2, আরো কিনছি 8, টোটাল মণিহারি হচ্ছে 10,000। এইবার সবগুলি মণিহারিকে আমরা ইউজ করে ফেলি না বছরের শেষে কিছু মণিহারি থাইকা যাইতে পারে? বছরের শেষে যেই মণিহারি থাইকা যায় তাকে কি বলে? সমাপনী মণিহারি। তো এই যে দেখেন, বছর শেষে কয় টাকার মণিহারি রয়ে গেছে হাতে? 1500 টাকা। এটা আমাদের সম্পদ। আমার দরকার খরচ, আমার দরকার খরচটা, তাহলে সম্পদটা আমি বাদ দিব। তাহলে বাদ সমাপনী মণিহারি বছরের শেষে। তাহলে বলেন আমার কাছে মোট মণিহারি ছিল 10,000, এর মধ্যে আমি ইউজ করি নাই, বছরের শেষে রয়ে গেছে কয় টাকার মণিহারি? 1500 টাকার মণিহারি রয়ে গেছে, এই যে দেখতে পারেন। তাহলে 10,000-এর মধ্যে 1500 টাকার মণিহারি রয়ে গেছে। তাহলে বাকি মণিহারিগুলি আমি কি করছি? ইউজ করছি। ওইগুলি আমার কোন মণিহারি? ওইগুলি আমার ব্যবহৃত মণিহারি। তাহলে কয় টাকার ব্যবহৃত মণিহারি? বিয়োগ করলে বের হবে 8,500। শেষ। এটাই আমার কয়ের অ্যান্সার, দুইটা অ্যান্সার বের করতে বলছিল। এটার কি বের হইলো? ব্যবহৃত মণিহারি বা মণিহারি খরচ, দুইটা নাম লেখা যায় এটার। তাহলে শুরুতে কয় টাকার মণিহারি ছিল? 2000। এই মণিহারি দিয়ে সারা বছর যাবো না, আরো মণিহারি কিনলাম 8,000 টাকা। তাহলে টোটাল মণিহারি কত হইলো? 10,000। এর মধ্যে ইউজ করি নাই, রয়ে গেছে কতটুক? 1500। 10,000-এর মধ্যে 1500 টাকার মণিহারি রয়ে গেছে। তাহলে এটা ইউজ করি নাই, তো বাকি মণিহারি কি করছি? ইউজ করছি, আর যেটুকু ইউজ করছি এটাই ব্যবহৃত মণিহারি। শেষ। এই ছিল আমাদের ক নাম্বার। এবার আসেন, এটা তুলে, আশা করি ভিডিও পজ করে এটা তুলে নেবেন, ঠিক আছে? এবার আসেন খ নাম্বারে যাই। খ নাম্বারে আমাদের কাছে একটা চিরচেনা কোশ্চেন চাইছে, কি বের করো? 31শে ডিসেম্বর 2018 তারিখে, মানে বছরের শেষে সমাপ্ত বছরের কি নির্ণয় করো? মোট লাভ নির্ণয় করো, মোট মুনাফা বা মোট লাভ। এটা বিশদায় বিবরণীর কয় নাম্বার স্টেপ? 1 নাম্বার স্টেপ। তো এই মোট লাভ বের করার সূত্র কি? এটা প্রত্যেক ক্লাসে বলতেছি। নিট বিক্রয় থেকে কি বাদ? বিক্রিত পণ্যের ব্যয় বাদ। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বের হয়? মোট লাভ। তাহলে আসেন আমরা মোট লাভ নির্ণয় করি। মোট লাভ নির্ণয় করার জন্য টাকার ঘর কয়টা নিতে হয়? টাকার ঘর নিতে হয় 3টা। তাহলে টাকার ঘর 3টা নিয়ে নেন। বিবরণ 3টা টাকার ঘর, আর উপরে কথা টথা লাগাই নিয়ে নিজেরা। বিবরণ 3টা টাকার ঘর দিলাম। তো মোট মুনাফা বের করতে হলে সর্বপ্রথম আমাদের বের করতে হয় নিট বিক্রয়। কারণ আমরা জানি মোট মুনাফা বের করার সূত্র প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। তো ব্যবসার প্রত্যক্ষ আয় কয়টা? এগুলি মুখস্থ করেছি। প্রত্যক্ষ আয় একটাই, সেটার নাম কি? নিট বিক্রয়। এখন আসেন নিট বিক্রয় কিভাবে বের করে। তো আসেন বিক্রয় থেকে প্রথমে আগে বিক্রয় খোঁজেন, বিক্রয় আছে কিনা দেখি। আমার অঙ্কের মধ্যে বিক্রয় কত টাকা দেওয়া? বিক্রয় দেওয়া 6,16,000। এটা মাঝখানের ঘরে লেখেন, এটার সাথে কাজ আছে। কি কাজ আছে আমরা দেখতেছি এখন। বিক্রয় থেকে প্রথমে কি খুঁজতে বলছি? রেওয়া মিলের মধ্যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, এই দুইটা কই থাকে? রেওয়া মিলে। খোঁজেন কোন বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা আছে কিনা। আমি দেখতেছি না কোনো বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা নাই। তাইলে এবার আসেন বিক্রয়ের সাথে সমন্বয় কাজ আছে কিনা। হ্যাঁ, বিক্রয়ের সাথে আমাদের যে নাম্বারগুলি উপরে উঠে গেছে তো বোর্ডে, আপনাদের বইয়ের মধ্যে আপনারা কিন্তু ক্লাসের শুরু থেকেই আমি নাম্বার লিখে দিয়েছি, নাম্বারিং করে নেবেন। বিক্রয়ের সাথে কত নাম্বার লেখা ছিল? বিক্রয়ের সাথে 5 নাম্বার লেখা ছিল। একটা ওই যে বাকিতে বিক্রি করছিলাম 10,000 টাকার, এটা লিখতে ভুলে গেছি, হিসাবভুক্ত করি নাই, মানে হিসাবের বইতে লিখি নাই। তাহলে বিক্রি করছি, লিখতে ভুলে গেছি, লেখি নাই। তাহলে এটা কোন বিক্রয়? অলিখিত বিক্রয়। আর অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে কি হয়? যোগ হয়। তাহলে যোগ অলিখিত বিক্রয়, এটা যোগ হবে বিক্রয়ের সাথে। তো অলিখিত বিক্রয় কত টাকা? অলিখিত বিক্রয় 10,000 টাকা। এখন দেখি বিক্রয়ের সাথে আর কোনো কাজ ছিল কিনা সমন্বয়ের মধ্যে। বিক্রয়ের সাথে আর কোনো কাজ নাই, শুধু এই একটা কাজই ছিল। তাহলে আমরা এটা যোগ দিয়ে, অলিখিত বিক্রয়টা যোগ দিয়ে লাস্টের ঘরে নিয়ে আসবো 6,26,000 টাকা। এটা আমাদের নিট বিক্রয়। কোন বিক্রয়? নিট বিক্রয়। তাহলে বিক্রয় থেকে বিক্রয়ের সাথে যত কাজ আছে কইরা যেটা বের হয় এটার নামই নিট বিক্রয়।
একটা কাজই ছিল, আর কোনো কাজ নাই। এখন সূত্র কি? প্রত্যক্ষ আয় ব্যয় গেছে, প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে নিট বিক্রয় থেকে এখন আমরা কোন ব্যয় বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। আয় বিবরণীর মূল কাজটাই কি? মোট লাভ বাইর করে কোন বিবরণীতে? আয় বিবরণীতে। আয় বিবরণীর মূল কাজটাই কি? আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তো আমরা আয় পেয়ে গেছি নিট বিক্রয়, আয় থেকে এখন ব্যয় বাদ দিব। কোন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আসেন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। নিট বিক্রয় থেকে এখন আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আপনাদেরকে প্রতিদিন শেখানো হইতেছে বিক্রিত মাল জানতে হইলে প্রথমেই কোন মাল জানতে হয়? মোট পণ্য। তো মোট পণ্য, বিক্রিত পণ্য জানতে হইলে মোট পণ্য জানতে হয়। মোট পণ্য জানতে হইলে অঙ্ক শুরু করতে হবে কোন পণ্য দিয়া? বছরের শুরুর পণ্য দিয়া। তো বছরের শুরুর পণ্যকে কি বলে? প্রারম্ভিক মজুত পণ্য। খুঁজেন প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। প্রারম্ভিক মজুত পণ্য আছে। কত টাকা? 40,000। এটার সাথে কিন্তু কাজ ছিল, তাহলে এটা প্রথম ঘরে লিখতে হবে। ব্যয়ের সাথে কাজ থাকলে প্রথম ঘরে লিখতে হয়, আর কাজ না থাকলে দ্বিতীয় ঘরে লেখে ব্যয়ের সাথে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য 40,000। এটার সাথে কাজ ছিল। কয় নাম্বারের কাজ ছিল আসেন দেখি। প্রারম্ভিক মজুদের ভিতরে এই যে 3 নাম্বার সমন্বয়ে যান। প্রারম্ভিক মজুদের মধ্যে ভুল করে মণিহারি ঢুকছিল, তো যেটা ভুল করে ঢুকছে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এখন এটা কি নামে বাদ যাবে? প্রারম্ভিক মণিহারি নামে বাদ যাবে। মনে আছে? প্রারম্ভিক মজুদের মধ্যে ভুলে যেই মণিহারি ঢুকে সেটা নিজেও কোন মণিহারি? সেটা নিজেও প্রারম্ভিক মণিহারি। তাহলে এটা নিঃসন্দেহে এটা প্রারম্ভিক মণিহারি। আর এটা কিভাবে প্রারম্ভিক মণিহারি হয়েছে ক্লাসের শুরুতে কিন্তু সব বুঝে আনিছে সমন্বয় বোঝানোর সময়। প্রারম্ভিক মণিহারি তাহলে কয় টাকা? 2,000। তাহলে 40,000 টাকার প্রারম্ভিক মজুদ, এটার ভিতরে ভুলে 2,000 টাকার প্রারম্ভিক মণিহারি ঢুকছে, তাহলে প্রারম্ভিক মণিহারিটা বাদ দিয়ে দেন। তাহলে আমার প্রকৃত প্রারম্ভিক মজুদ পণ্য কত? 38,000। তাহলে আমার প্রারম্ভিক বছরের শুরুতে আমার দোকানে 38,000 টাকার মাল ছিল। এই মাল দিয়ে সারা বছর যাইবো না, আরো মাল কি করতে হয়? ক্রয় করতে হয়। তো খোঁজেন ক্রয় আছে কিনা। হ্যাঁ, ক্রয় আছে এবং ক্রয়ের সাথে কাজও আছে। তাহলে ক্রয়টা লিখবো এখন আমরা। লেখেন ক্রয়। প্রথম ঘরে লিখবেন ক্রয় কত লাখ টাকা? 3 লাখ। এটার সাথে কাজ আছে, ব্যয়ের সাথে কাজ থাকলে প্রথম ঘরে লিখতে হয়। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বার্তা বাদ, এই দুইটাকে রেওয়া মিলে খুঁজেন। কোনো ক্রয় ফেরত, কোনো ক্রয় বার্তা দেখতে পান নাই। এবার আসেন নিচে ক্রয়ের সাথে কত নাম্বারের কাজ আছে। নিচে ক্রয়ের সাথে দেখলাম একটা অলিখিত ক্রয় আছে। এই যে মাল কিনছিলাম লিখতে ভুলে গেছি। অলিখিত ক্রয়, ক্রয়ের সাথে কি হয়? যোগ হয়। তাহলে আমরা যোগ অলিখিত ক্রয়। যোগ অলিখিত ক্রয়, ক্রয়ের সাথে যোগ দেন। অলিখিত ক্রয় কত? 5,000। এখন আর কোন কাজ ছিল? এখন অনেকেই বলবো স্যার একটা আগুনে পোড়া বিনষ্ট পণ্য আছে। আরে আগুনে পোড়া পণ্য এটা জাবেদা ঠিক আছে যে অগ্নি বিনষ্ট ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা পণ্যরে কমায়, কিন্তু এটা আমি ক্রয় থেকে মাইনাস করতে মানা করছি। এটা আমি ক্রয় থেকে মাইনাস করতে মানা করছি ওই যে ভ্যাটের ক্লাসে। ঠিক আছে? আপনি আগুনে পোড়া পণ্য মোট পণ্য থেকে বাদ দিবেন, কারণ আগুনে পোড়া পণ্যগুলিও কিন্তু অবিকৃত, এগুলিও কিন্তু বিক্রি করার যাবে না। তাইলে আপনি মোট পণ্য থেকে আগুনে পোড়া পণ্য বাদ দিবেন, এইখান থেকে, ক্রয় থেকে না। তাইলে ক্রয়ের সাথে আগুনে পোড়ার কোনো কাজ নাই। ক্রয়ের সাথে আর কোনো কাজ আছিল কিনা দেখেন। আর কোনো কাজ নাই। তাইলে এই একটাই কাজ, যোগ করে পাশের ঘরে নিয়ে আসেন 3,05,000। এটাই আমার নিট ক্রয়। তাহলে আমার শুরুতে দোকানে কয় টাকার মাল ছিল? 38,000। আরো কিনছি কয় টাকার মাল? 3,05,000। আচ্ছা, মাল কেনার পরে মাল কি মাথায় করে উঠাই নিয়ে আসবো? মাল আনার সময় রাস্তায় কিছু খরচ হয়, যেগুলি আমরা বলি ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। এগুলি শিখানো হয়েছে। মজুরি, কুলির মজুরি, শুল্ক, আমদানি শুল্ক, পরিবহন, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, জলযান ভাড়া। খুঁজেন এগুলি কোনটা কোনটা আছে। আমরা দেখতে পাই প্রথমেই আছে মজুরি, আর মজুরির সাথে কিন্তু নিচে কাজ আছে। ওই যে মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় ঢুকছিল, মনে করে দেখেন। ঠিক আছে? তাহলে মজুরিটা আমরা প্রথম ঘরে লিখব। লিখেন মজুরি। মজুরি কত টাকা? মজুরি আছে, আসেন টাইম রাখতে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। মজুরি আছে 25,000। তাহলে এটা প্রথম ঘরে লিখেন 25,000। মজুরি 25,000।
এটার মধ্যে কয় টাকার সংস্থাপন ব্যয় ভুলে ঢুকছিল? 5,000 টাকার সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে ভুলে ঢুকছে, তাহলে এটা বাদ দিয়ে দেন। বাদ সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত টাকা ঢুকছে ভুলে? 5,000। তাহলে আমার সঠিক মজুরি কত? 20,000। এটাই মাঝখানে ঘরে লিখবেন। আচ্ছা, গেল মজুরি। মজুরির পরে আর কি আছে একটু দেখি আমরা। মজুরির পরে আর কোনটা ছিল? মাল কেনার সময়ের খরচ। বিক্রয়, এগুলো আসবে না। বিক্রয় কর্মী না, আসবে না। মূলধন, প্রাপ্য হিসাব। আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনের আরেক নাম ক্রয় পরিবহন। আর ক্রয় পরিবহন কি? মাল কেনার সময় যে গাড়ি ভাড়া দেয় এটাকে আমরা বলি ক্রয় পরিবহন। তাহলে এটাও একটা প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহন কত টাকা? আসেন দাগ টাইনা দেখি আমরা। ক্রয় পরিবহন হচ্ছে 4,000 টাকা। তাহলে লিখি ক্রয় পরিবহন। এটার সাথে কোনো কাজ ছিল না, বা আন্তঃপরিবহন, এটার সাথে কোনো কাজ নাই, ডাইরেক্ট মাঝখানের ঘরে 4,000। তো আন্তঃপরিবহনের পরে আর কোন ক্রয় সংক্রান্ত খরচ আছে? দেখতে পারেন আর কোন ক্রয় সংক্রান্ত খরচ নাই, আর এগুলির সাথে কোনো কাজও ছিল না। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা পাইলাম যে শুরুতে কয় টাকার মাল ছিল? 38,000। এরপরে কিনলাম কয় টাকার মাল? 3,000, 3,05,000। এই মাল আনতে আবার খরচ হয়েছে কত? 20,000 আর 4,000। এই সবগুলি যোগ দিলে আমার মোট পণ্য বের হবে। তাহলে আসেন আমার মোট পণ্য কয় টাকা বের করি। 38,000 মোট মানে সব যোগ। শুরুতে 38,000 টাকার মাল ছিল, আরো কিনছি 3,05,000 টাকার মাল, এটাও যোগ। এই মাল আনতে আবার খরচ হয়েছে কত? 20,000 আর 4,000, 24,000। তাহলে এই পর্যন্ত আমার মোট মাল আছে কত লাখ টাকার? 3,67,000 টাকার আমার মোট মাল আছে দোকানে। 3,67,000। এখন মোট পণ্য থেকে কোন পণ্যগুলি বাদ? আমার অ্যান্সার দরকার কি? আমার অ্যান্সার দরকার বিক্রিত পণ্য। তাহলে আমার মোট পণ্য থেকে কোন পণ্যগুলি বাদ দিলে বিক্রিত পণ্য বেরিয়ে? অবিকৃত পণ্যগুলি। মোট পণ্য থেকে অবিকৃত, যেগুলি বিক্রি করতে পারি নাই, ওইগুলি বাদ দিলে আমার বিক্রিত কতটুকু বিক্রি করছি সেটা বেরিয়ে যাবে। তাহলে অবিকৃত গুলি বাদ দেবো এখন আমরা মোট পণ্য থেকে। তাহলে অবিকৃত পণ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমাপনী মজুদ, একটা হচ্ছে কি আগুনে বিনষ্ট পণ্য। একটা হচ্ছে সমাপনী মজুদ, একটা হচ্ছে আগুনে বিনষ্ট। তাহলে দেখেন তো আপনার অবিকৃত মাল বা যেগুলি বিক্রি করতে পারেন নাই এরকম মাল কয় টাকা রয়ে গেছিল? সমাপনী মজুদ 1,20,000। তাহলে আমরা লিখি অবিকৃতটা বাদ দিতে হয়, বাদ সমাপনী মজুদ 1,20,000। এটার মধ্যে কিন্তু কাজ আছে। সমাপনী মজুদ পণ্য গয়না রাখছি 1,20,000, কিন্তু এই 1,20,000 মধ্যে ভুল করে 20,000 টাকার কি ঢুকছে? 20,000 টাকার আগুনে পোড়া বিনষ্ট পণ্য ঢুকছে। এই যে দেখতে পারেন 20,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য দুইটা বসে আছে কার মধ্যে? 1,20,000 মধ্যে। তাহলে আগুনে পোড়া মাল এটা ভুলে ঢুকছে, এটা সমাপনী মজুদ থেকে বাদ দিয়ে দিব। বাদ আগুনে বিনষ্ট পণ্য। এই পণ্যের মধ্যে আগুনে পোড়া পণ্য দুইটা বসে আছে ভুলবশত, এগুলি বিক্রয়ের অযোগ্য। এগুলি আমরা আমাদের ভালো পণ্য থেকে কি করব? আলাদা করে ফেলবো, বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে আমার প্রকৃত সমাপনী মজুদ কত? 1 লাখ। আমার প্রকৃত সমাপনী মজুদ কত? 1 লাখ। তাহলে আমার প্রকৃত সমাপনী মজুদ বা আসলে আমার অবিকৃত পণ্য, যেগুলো আমি বিক্রি করতে পারি না, এরকম পণ্য কয় লাখ টাকার? 1 লাখ টাকার পণ্য আছে যেগুলি বিক্রি হয়নি। আচ্ছা, এখন আমি বলছি মোট পণ্য থেকে অবিকৃত মাল বাদ দিতে। তো কয়টা পণ্য অবিকৃত? দুইটা পণ্য অবিকৃত, মানে দুইটা পণ্য বিক্রি করেন নাই আপনি। সেই দুইটা পণ্য কি কি? একটা হচ্ছে এই যে সমাপনী মজুদটা 1 লাখ টাকার, এটা আপনি বিক্রি হয়নি, এটা দোকানে রয়ে গেছে। আরেকটা অবিকৃত পণ্য হচ্ছে এই যে আগুনে যে মাল ফুটছিল 20,000 টাকা, এটাকে বিক্রি করতে পারছেন, এগুলিও তো অবিকৃত। তার মানে এটাও বাদ দিতে হবে। দুইটা অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য মনে রাখবেন দুইটা, একটা হচ্ছে সমাপনী মজুদ, একটা হচ্ছে অগ্নি বিনষ্ট পণ্য। তাহলে অগ্নি বিনষ্ট পণ্য বা ক্ষতি যাই বলি, কত টাকার পণ্য পড়া গেছে? মানে 20,000 টাকার। এটা বিক্রির অযোগ্য বা এটাও অবিকৃত। তার মানে অবিকৃত পণ্য দুইটা, একটা না। অবিকৃত পণ্য দুইটা, বারবার বলতেছে। একটা হচ্ছে সমাপনী মজুদ,
এটা অবিকৃত, এটা বিক্রি করে নাই, বছর শেষে রয়ে গেছে। আরেকটা হচ্ছে অগ্নি বিনষ্ট পণ্য, যেগুলি আগুনে পড়ে গেছে, এগুলিকে বিক্রি করতে পারছেন, এগুলিও বিক্রি করতে পারেন না, এগুলিও অবিকৃত। তাহলে এই মোট পণ্য থেকে আপনার এই দুই মাল বিক্রি করতে পারেন না, এগুলি অবিকৃত। এই মোট মাল থেকে অবিকৃত গুলি বাদ দিলেই আপনার বিকৃত মাল বের হবে। তাইলে আমরা বলতে পারি আমার মোট মাল ছিল কত লাখ টাকা? 3,67,000 টাকা। এর মধ্যে আমি বিক্রি করতে পারি নাই 1,00,000 টাকার মাল। আরো কত টাকার মাল বিক্রি করতে পারি নাই? 20,000 টাকার মাল। তাহলে বাকি মালগুলি আমি কি করছি? বিক্রি করছি। তাহলে কত লাখ টাকার মাল বিক্রি করছি? 2,47,000 টাকার মাল বিক্রি করছি। এখন বলেন 2,47,000 টাকার মাল আপনি কততে বিক্রি করছেন? উপরে যান, 6,26,000 বিক্রি করছেন। তাহলে 6,26,000 বিক্রি করছেন কয় লাখ টাকার মাল? 2,47,000 টাকার মাল। তাইলে 2,47,000 টাকার জিনিস 6,26,000 বিক্রি করছেন, তো আপনার লাভ হয়েছে না লস হয়েছে? আসেন এটা ছোট, নিঃসন্দেহে আপনার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আসেন লাভ কত? আমরা ওই আয় থেকে এই ব্যয়টা বাদ দিয়ে বের করলাম যে আমাদের লাভ হয় 3,79,000 টাকা। তাহলে আমরা বিয়োগ করে বের করলাম 3,79,000 টাকা আমার মুনাফা বা লাভ। আর এটা আমার কোন লাভ? ব্যবসার, এটা আমার মোট লাভ। আর আমার কাছে চাইছিলেও কোন লাভ? প্রশ্নের মধ্যে আমার কাছে প্রশ্নের মধ্যেও চাইছে মোট লাভ নির্ণয় করো। তাহলে মোট লাভ বের করার সূত্র কি ছিল? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। এই যে দেখেন অঙ্কটা, এই যে ম্যাথটা, আমাদের প্রত্যক্ষ আয় একটাই ছিল, নিট বিক্রয়। নিট বিক্রয় 6,26,000। ওই প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিয়েছি। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত বের হয়েছিল? 2,47,000। তাইলে এই আয় থেকে এই ব্যয়টা বাদ দিলে যে লাভটা বের হয় এটার নামই মোট লাভ। আসলে আমরা ম্যাথের গ নাম্বারে একটু যাব। আমাদের খ শেষ, এটা সবাই করে ফেলবেন, ঠিক আছে? এটা একদম প্রথম থেকে যা যা করাইছে এগুলি করবেন, ঠিক আছে? তো গেল এইটা। এবার আমরা একটু গতে যাই। গতে কি চাইছে প্রশ্নটা দেখি। ওকে, আসেন গ নাম্বার ম্যাথ। গতে চাইছে নিট লাভ 2,64,000 টাকা ধরে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, আমাদেরকে নিট লাভ দিয়ে দিছে। নিট লাভ, তাইলে আর কষ্ট করে নিট লাভ বের করার দরকার নাই। নিট লাভ দিয়ে বলছে একটা আর্থিক অবস্থার বিবরণী করো। এখন কি আর্থিক অবস্থার বিবরণী পুরাটা চাইছে আমাদের কাছে, নাকি অর্ধেক চাইছে? আমাদের কি বলছে যে শুধু সম্পদ সাইড বের করো বা শুধু দায় আর মালিকানা সত্ত্ব বের করো, এরকম কিছু বলছিল? নাকি বলছে জাস্ট আর্থিক অবস্থার বিবরণী করো? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে, কোনো সম্পদ দায় উল্লেখ করে নাই। তাহলে যখন এরকম লেখা থাকবো শুধু আর্থিক অবস্থার বিবরণী করো, বুঝবেন এটা পুরাটা চাইছে, ঠিক আছে? তাহলে আর্থিক অবস্থার বিবরণী পুরাটা করতে হবে। এখন আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর কয়টা পাশ থাকে? দুইটা পাশ থাকে, একটা হচ্ছে সম্পদ পাশ, একটা হচ্ছে দায় পাশ। তো আসেন এটার জন্য আমরা এই সম্পদ আর দায় দুই পাশ কি করতে হয়? সমান করতে হয়। এখন এটা কিভাবে সমান করবো? এটার জন্য আমরা একটা ঘর করব, বিবরণ 3টা টাকার ঘর। তাহলে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য এটা পুরাটা করতে বলছে। এখানে উল্লেখ করে নাই কোন সাইড, সম্পদ না দায়, কোনো কিছু উল্লেখ করে নাই। তার মানে পুরাটা সম্পদ বের করতে হবে, দায়ও বের করতে হবে, আর দুইটা পাশ কি করতে হবে? সমান করতে হবে। এখন এই জন্য আমরা এই আর্থিক অবস্থার বিবরণী করার জন্য টাকার ঘর কয়টা নিয়ে নিব? 3টা। টাকার ঘর 3টা নিয়ে নেন। তো আসেন আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয়। আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পাশ। প্রথম হচ্ছে কি? সম্পদ পাশ। তাহলে উপরে মাঝখানে লিখবেন
সম্পদ সমূহ। কি লিখবেন? সম্পদ সমূহ। তো সম্পদ কয় প্রকার আমরা পড়াইছি? সম্পদ 4 প্রকার। প্রথমে কি? চলতি সম্পদ। তাহলে আমরা হেডিং দেই চলতি সম্পদ। চলতি সম্পদ। আসেন খুঁজতে থাকি আমাদের কাছে চলতি সম্পদ কয়টা আছে। অঙ্কের মধ্যে তাকান। প্রথমেই আছে নগদ তহবিল ও ব্যাংক জমা। নগদ তহবিল ও ব্যাংক জমা, এটা একটা চলতি সম্পদ। নগদ টাকা আর ব্যাংকে জমা টাকা, এটার সাথে কোনো কাজ নাই, ডাইরেক্ট কোন ঘরে বসায় দিবেন? 40,000 মাঝখানের ঘরে। তাহলে বসাইলাম 40,000 টাকা মাঝখানের ঘরে। এরপর আসেন ক্রয়। ক্রয় কোনো সম্পদ না, ক্রয় একটা ব্যয়। বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কিন্তু বিনিয়োগের যে সুদটা, ওই সুদ যদি অনাদায়ী থাকে তাইলে ওই সুদটা হচ্ছে চলতি সম্পদ। এখন আপনারাই উত্তর দেন, কোন বিনিয়োগের সুদ 1 টাকাও কি আপনি নগদে পেইড করছিলেন? বিনিয়োগের সুদ পাই না দেই 1 টাকাও কি সুদ নগদে দিছি? যদি নগদে দিয়া থাকে সেটা কই থাকবে? নগদ লেনদেন কই থাকে? রেও মিলে থাকে। বিনিয়োগের সুদ বা সুদ আয় নামের কোনো এন্ট্রি আছে কিনা খোঁজেন। আমি দেখতেছি না কোনো বিনিয়োগের সুদ বা সুদ আয় নামের কোনো এন্ট্রি আছে। তার মানে 1 টাকাও সুদ আমি নগদে পাই নাই, পুরো টাকাই আমার অনাদায়ী বা প্রাপ্য, মানে আদায় করার বাকি, টাকা পাবো এখনো পাই নাই, এটা আমার জন্য সম্পদ। কোন সম্পদ? চলতি সম্পদ। এখন বিনিয়োগের সুদ কত টাকা আপনি ক নাম্বার থেকে দেখে আসলেই পারেন। আপনি কত বের করছিলেন? এই যে বিনিয়োগের সুদ টোটাল 12,000 টাকা। 12,000-এর 1 টাকাও আপনি পান নাই, পুরা টাকাই কি? অনাদায়ী। তাহলে লিখে ফেলি বিনিয়োগের অনাদায়ী সুদ। লিখেন বিনিয়োগের প্রাপ্য সুদ বা বিনিয়োগের অনাদায়ী সুদ, একটা লিখলেই হয়। কত টাকা সুদ পাবো এখনো পাই নাই? 12,000। 1 টাকাও সুদ পাই নাই, পুরা টাকাই আমার চলতি সম্পদ। এরপর খুঁজেন আর কোন চলতি সম্পদ আছে কিনা। মনিহারি এটা চলতি সম্পদ না, তবে মনিহারির সাথে কাজ আছে। এখানে একটা কথা, মনিহারি যেটা শুধু মনিহারি, এটা হচ্ছে খরচ। প্রারম্ভিক মনিহারিও খরচ। আমি শিখাইছি যে কোনো কিছুর প্রারম্ভিকটা খরচ হয় আর সমাপনীটা সম্পদ হয়। দেখেন তো আপনার অঙ্কে নিচে কোনো সমাপনী মনিহারি ছিল কিনা। এই যে 3 নাম্বার সমন্বয়, বছর শেষে কয় টাকার মনিহারি হাতে রয়ে গেছিল? 1500 টাকার মনিহারি রয়ে গেছে। যত টাকার মনিহারি রয়ে গেছে বছর শেষে, এটাকে আমরা বলি অব্যবহৃত মনিহারি বা সমাপনী মনিহারি। ইউজ করি নেই, রয়ে গেছে, এটা সম্পদ। কোন সম্পদ? চলতি সম্পদ। তাহলে সমাপনী মনিহারি এটা চলতি সম্পদ। কত টাকা বছর শেষের মনিহারি রয়ে গেছে? 1500। ওকে ফাইন, গেল মনিহারি। এরপরে আবার ভিতরে ঢুকেন মজুরি। মজুরি কোনো সম্পদ না, ভাড়া এটা আসবে না, বিক্রয় আসবে না, বিক্রয় কর্মীর কমিশন এগুলি খরচ। অফিস সরঞ্জাম এটা স্থায়ী সম্পদ, আমরা করতেছি চলতি সম্পদ। প্রারম্ভিক মজুদ এটা খরচ। মূলধন প্রতি হিসাব আসবে না, প্রাপ্য হিসাব এটা আসবে। প্রাপ্য হিসাব এক দেনাদারের আরেক নাম, এটা একটা চলতি সম্পদ। তা আসেন প্রাপ্য হিসাব, এটার সাথে কোনো কাজ ছিল কিনা আমরা এক পলক দেখে নিব। প্রাপ্য হিসাবের কোনো অনাদায়ী পাওনা বা বাকিতে বিক্রয় আছে কিনা। হ্যাঁ, একটা বাকিতে বিক্রয় আছে। বাকিতে মাল বিক্রি করলে যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মানে ধারে বিক্রি করলে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার কি পায়? বৃদ্ধি পায়। তাহলে এটা দেনাদারের সাথে যোগ হবে। কিন্তু এখনো কি এটা যোগ করছিলাম? আমরা যোগ করি নাই। কিভাবে বুঝছি? এটা সমন্বয় আছে, সমন্বয়গুলি এখনো যোগ বিয়োগ হয় নাই। তাইলে এই অলিখিত বিক্রয় বা এই ধারে বিক্রয় এটা দেনাদারকে কি করে? বৃদ্ধি করে, এটা যোগ হবে দেনাদারের সাথে। তাহলে আমাদের প্রাপ্য হিসাব কত ছিল আগে এটা দেখে নিই। আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে 1 লাখ টাকা। আমাদের প্রাপ্য হিসাব 1 লাখ। এটার সাথে ধারে বিক্রি করছিলাম, ধারে বিক্রির কারণে দেনাদার বাড়ছে। অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয়ের কাজ দুই জায়গায়, একবার এটা বিক্রয়ের সাথে যোগ, আরেকবার এটা এই প্রাপ্য হিসাবের সাথে যোগ। কত টাকা যোগ হবে অলিখিত বিক্রয়? 10,000। তাহলে 1 লক্ষ আর 10 টোটাল কত? 1,10,000 আমার প্রাপ্য হিসাব। এটা একটা চলতি সম্পদ। এরপরে আর কি চলতি সম্পদ আছে খোঁজেন। পান্ত পরিবহন আসবে না, উত্তোলন আসবে না। এবার নিচে নামেন, নিচে কি চলতি সম্পদ আছে? সমাপনী মজুত পণ্য, এটা একটা চলতি সম্পদ। এটার মধ্যে আবার আগুনে বিনষ্ট পণ্য ঢুকছে। আচ্ছা, বীমা কোম্পানি আবার ওয়াদা করছিল কয় টাকার ক্ষতিপূরণ দিব? 14,000 টাকা। একদম ক্লাসের শুরুতে বলছে ওয়াদা করছে দিবে, এখনো দেয় নাই, এটাও একটা চলতি সম্পদ।
সমাপনী মজুদ একটা চলতি সম্পদ। এই 1 নম্বর সমন্বয়ে দুইটা চলতি সম্পদ পেয়ে গেছি আমরা। একটা পাইলাম সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কয় টাকা গয়না রাখছিলাম? 1,20,000। এটার মধ্যে ভুলবশত আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত হয়েছে। কত টাকার? অগ্নি বিনষ্ট পণ্য বা আগুনে বিনষ্ট পণ্য। কয় টাকার পণ্য এটার ভিতরে ভুলে অন্তর্ভুক্ত হয়েছিল? 20,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত হয়েছিল এই সমাপনী মজুদের মধ্যে। তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ থেকে। তাহলে আমার প্রকৃত সমাপনী মজুদ কত? 1,00,000 টাকা। এটার মধ্যে ভুলে আগুনে পোড়া মালটা অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরে বীমা কোম্পানি ওয়াদা করছিল আমাকে ক্ষতিপূরণ দিবে কয় টাকা? 14,000 টাকা। এটা কিন্তু দিবে বলছে, এখনো দেয় নাই। তাহলে এটাও একটা চলতি সম্পদ। লিখবো প্রাপ্য বীমা দাবি। প্রাপ্য বীমা দাবি মানে বীমার টাকা পাবো, এখনো পাই নাই। প্রাপ্য বীমা দাবি কয় টাকা? বীমার দাবি আছে আমাদের 14,000 টাকা। এটাও একটা চলতি সম্পদ। তাইলে এই ছিল 1 নম্বর সমন্বয়ে দুইটা চলতি সম্পদ। আর কোন চলতি সম্পদ আছে কিনা? এরপরে সংস্থাপন ব্যয়, এটা স্থায়ী সম্পদের সাথে কাজ, এটা কোনো চলতি সম্পদ না। সরঞ্জাম অবচয়, এগুলি এখানে কোনো কাজ নাই। প্রারম্ভিক মজুদ, এটা খরচ। অব্যবহৃত মণিহারি লেখছি, বিনিয়োগের সুদ লেখছি, বাকিতে বিক্রয় লেখছি। আমাদের আর কোনো চলতি সম্পদ নাই, সবগুলি চলতি সম্পদ লেখা শেষ। এবার যোগ করার পালা। তাহলে চলতি সম্পদ এই পর্যন্ত যা যা পাইছি আমরা সবগুলি ক্যালকুলেটরে যোগ করি। আসেন, প্রথম কত পাইলাম? 40,000 প্লাস, এরপর কত পাইলাম? 12,000 প্লাস, এরপর পাইলাম 1,500 প্লাস, 1,10,000 প্লাস, 1,00,000 1,00,000 প্লাস, আর পাইলাম 14,000। ওকে, তাহলে টোটাল 2,77,500। 2,77,500 টাকার চলতি সম্পদ আছে। লিখে ফেলেন সবাই, 2,77,500। এরপরে আসেন চলতি সম্পদের পরে কোন সম্পদ? আবার ম্যাথে ফিরি আমরা। চলতি সম্পদের পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ খোঁজেন। ম্যাথের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে। কত লাখ টাকা? 1,40,000। তাহলে আমরা সুন্দর করে লিখি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই পার্সেন্ট দেওয়া বিনিয়োগটাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে 10% বিনিয়োগ। বিনিয়োগ কয় টাকা? শুধু বিনিয়োগ লেখা থাকলেও দীর্ঘমেয়াদী। 1,40,000, যেহেতু অ্যামাউন্ট একটাই, লাস্টের ঘরে লিখেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে গেল সম্পদ 4 প্রকার, গেল চলতি সম্পদ, গেল দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে কি? স্থায়ী সম্পদ, যে সম্পদ কয় বছরের বেশি ব্যবহার করা যায়? 1 বছর। তাহলে লিখেন স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কয়টা আছে আমরা খুঁজি। আসেন, এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে অফিস সরঞ্জাম, একটা পাইছি। আর আছে কিনা দেখেন, আমি আর দেখতেছি না, এই একটাই। তাইলে এটার সাথে কিন্তু হেভি লেভেলের একটা কাজ আছে। ঠিক আছে, মনোযোগ দিয়েন। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কত টাকা সরঞ্জাম কিনছি আমরা? 1,75,000 টাকা সরঞ্জাম আমাদের ছিল। আচ্ছা, এখন একটু নিচে দেখেন তো মনোযোগ দিয়া। অফিস সরঞ্জাম নিয়ে 2 নম্বর সমন্বয়ে কিছু কাজ ছিল। 2 নম্বর সমন্বয়টা পড়ি, কি কাজ ছিল আমরা একটু দেখি। যে মজুরির মধ্যে 5,000 টাকার সরঞ্জাম সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে। আমরা যে এই সরঞ্জাম ক্রয় করছিলাম, এই সরঞ্জাম বসাইতে বা সংস্থাপন করতে 5,000 টাকা খরচ হয়েছিল। এখন এই সরঞ্জামের বসানোর খরচটা এটা সরঞ্জামের সাথে যোগ হওয়ার কথা, কিন্তু এটা ভুলবশত মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
এরপরে লাইনে বলছে উক্ত সরঞ্জাম বছরের মাঝখানে মানে জুলাই মাসের 1 তারিখে 2018 তারিখে কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে, যার ক্রয় মূল্য ছিল কত, 45,000 টাকা। এখন আমার কোশ্চেন ওই বিনিয়োগের মতো এই যে অফিস সরঞ্জামটা যে কিনছে এইটা হিসাবভুক্ত হইছে নাকি হয় নাই, কিছু বলা নাই। কিছু বলা নাই মানে ধরে নিবেন এটা হিসাবভুক্ত হইছে। মানে রেও মিলে যে অফিস সরঞ্জাম আছে 1,00,000 এই যে 1,95,000 টাকা, এই 1,95,000 এর মধ্যে নতুন অফিস সরঞ্জামটা অন্তর্ভুক্ত আছে। এইটি রেও মিলের টাকার মধ্যে এটা কিছু বলা না থাকলে ধরে ওই যে বিনিয়োগের বেলা কবে বিনিয়োগ করছে বছরের মাঝখানে এটা হিসাবভুক্ত হয়েছে নাকি হয় নাই কিছু বলা ছিল না। সম্পদের বেলায় যেই নোট, বিনিয়োগের বেলায় স্থায়ী সম্পদের বেলায় যেই নোট, বিনিয়োগের বেলায় সেম নোটই। যে এটা কবে বিনিয়োগ যে করছে এটা হিসাবভুক্ত হয়েছে নাকি হয় নাই কিছুই বলা নাই। এই যে সম্পদ কিনছে হিসাবভুক্ত হয়েছে নাকি হয় নাই কিছুই বলা নাই। কিছু বলা না থাকলে ধরে নিব হিসাবভুক্ত হয়েছে, এই টাকা মানে এটার জাবেদা দেওয়া হয়েছে, তো জাবেদা দিলে এটার খতিয়ানও করা হয়েছে, আর খতিয়ান করলে এটা রেও মিলের মধ্যে আছে। যেগুলির আমরা জাবেদা করি এগুলির কোথায় থাকে, রেও মিলে থাকে। তার মানে এটা হিসাবভুক্ত হয়েছে, এই টাকা রেও মিলের টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাইলে এটা কি আর এক্সট্রা আলাদা করে আমরা এই 1,95,000 সাথে আবার যোগ করতে যাব নাকি? এটা তো যোগ করার প্রশ্নই আসে না, কারণ এই 45,000 এই 1,95,000 এর মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত আছে। তাইলে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম 1,95,000 এর মধ্যে নতুন কত টাকার, নতুন হচ্ছে 45,000 টাকার। তাহলে পুরান অফিস সরঞ্জাম কয় টাকার, 1,95,000 থেকে নতুনটা বাদ দেন তাহলে পুরানটা বের হবে, পুরানটা হচ্ছে 1,50,000। তাহলে পুরাতন অফিস সরঞ্জাম 1,50,000, এর মধ্যে নতুন নতুন আরো কিনছি 45,000, টোটাল অফিস সরঞ্জাম হইলো 1,95,000। এখন নতুন যে অফিস সরঞ্জামটা কিনছিলাম এটার আবার সংস্থাপন ব্যয় কত, 5,000 টাকা। তো সংস্থাপন ব্যয় সহ টোটাল অফিস সরঞ্জামের দাম কত দাঁড়ায়, কিনছি 45 দিয়া, বসাইতে গেছে 50, বসাইতে গেছে 5,000, তাহলে টোটাল অফিস সরঞ্জামের দাম হচ্ছে 50,000। এখন আমার কোশ্চেন, এই 5,000 টাকা যে সংস্থাপন ব্যয় ছিল এটা কি এই 1,95,000 মানে এই নতুন সম্পত্তির সাথে এটা কি অ্যাড হয়েছিল এই 5,000 টাকা? এটা কিন্তু অ্যাড হয় নাই। কেমনে বুঝছি, ওই যে লেখা আছে 5,000 টাকা সরঞ্জামের সাথে অ্যাড না হইয়া ভুলবশত এটা কার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এটা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এটা মজুরির সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে এটা মজুরি থেকে আমরা একবার বাদ দিছি, আরেকবার এখানে অফিস সরঞ্জামের সাথে এটা যোগ করব। তাইলে মূল কথা হচ্ছে এই 45,000 কিন্তু আর যোগ করব না, এটা অলরেডি 1,95,000 এর মধ্যে আছে। কিন্তু কোন 5,000 যোগ করতে হইব, যে সংস্থাপন ব্যয় 5,000 এটা কিন্তু যোগ হয় নাই, এটা যোগ করতে হবে, কারণ এটা ভুলবশত মজুরির মধ্যে যায় ঢুকছে। এটা তাইলে মজুরি থেকে বাদ দিয়ে অফিস সরঞ্জামের সাথে অ্যাড দিব এখন। তাইলে অফিস সরঞ্জামের কোন ব্যয়, সংস্থাপন ব্যয় কত টাকা, 5,000। তাইলে আমার কাছে টোটাল অফিস সরঞ্জাম আছে কয় লাখ টাকার, 2 লাখ টাকার। তাহলে নতুন আর পুরান মিলে 2 লাখ টাকার সম্পত্তি আছে। এর মধ্যে নতুনটার দাম কত, নতুনটার দাম কিন্তু টোটাল 50,000, কিনছে 45 দিয়া, বসাইতে গেছে আবার কত 5,000, টোটাল 50,000। তাহলে 2 লাখের মধ্যে নতুন মেশিন হইলো 50,000, তাহলে পুরান মেশিন কত, 1,50,000। ওকে, এখন অফিস সরঞ্জামের উপরে কি ধরতে বলছিল, অবচয়। এই অবচয় এখন আমরা বাদ দিব। এই সম্পত্তি আগে ইউজ হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, রেও মিলে কোনো পুঞ্জীভূত অবচয় নামের এন্ট্রি আছে কিনা দেখেন, যদি থাকে তাহলে বুঝতে হবে এটা আগেও ইউজ হয়েছে। যেহেতু কোনো পুঞ্জীভূত অবচয় নাই তাহলে আমরা শুধু 1 বছরের অবচয়ই বাদ দিব, বাদ পুঞ্জীভূত অবচয়, মানে যা ইউজ হয়েছে এই বছরই হয়েছে। এখন পুঞ্জীভূত অবচয় বাদ দিব। এখন অবচয় কত টাকা, আসেন এটা নিয়ে এখন একটু ভেজাল লাগবে সবাই। আপনি বলেন এই 2 লাখের মধ্যে পুরাতন মেশিন পুরাতন অফিস সরঞ্জাম কয় টাকার, পুরাতন অফিস সরঞ্জাম 1.5 লাখ টাকা। তো পুরান যেটা এটা পুরা কয় বছর ইউজ করছে, অবচয় সবাই করছেন। পুরান মেশিনটা বছরের প্রথম থেকে, পুরান অফিস সরঞ্জামটা বছরের প্রথম থেকেই ছিল, তাইলে এটার উপরে পুরা কয় বছরের অবচয় হবে, পুরা 1 বছরের অবচয় হবে। তাহলে এর উপরে অবচয় ধরতে বলছিল কত পার্সেন্ট, 10%। তাহলে 10% করলে কয় বছরের অবচয় বের হয়, পুরা 1 বছরের।
তাহলে পুরাতন সম্পদটার বছরের প্রথম থেকেই ছিল, এটার উপরে পুরা কয় বছরের অবচয় হবে? 1 বছরের। এরপরে আমরা নতুন কিনছি আবার কয় টাকা? নতুন কিনছি 50,000 টাকা। এখন এই 50-এর উপরেও কয় পার্সেন্ট অবচয় ধরবো? 10% অবচয় ধরবো। কিন্তু দুঃখের বিষয়, নতুনটা কি আমরা বছরের শুরুতে কিনছিলাম? এটা কি শুরু থেকে ছিল নাকি বছরের মাঝখানে কিনছিলাম? এটা কিনছিলাম বছরের মাঝখানে। তাহলে এটার উপরে পার্সেন্ট করার পরে আমরা কি করব? গুণ 6 ভাগ 12। মানে এটা পুরোপুরি অবচয় 1 বছর হয়নি, এটা 6 মাস ইউজ হয়েছে। তার মানে নতুনটা ইউজ হয়েছে পুরো 1 বছর, সরি পুরানটা ইউজ হয়েছে পুরো 1 বছর, আর নতুনটা ইউজ হয়েছে কয় মাস? 6 মাস। এই মিলে আমার টোটাল অবচয় কত? আসেন আমরা ক্যালকুলেটিং করি। 1.5 লাখের 10% কত? 15,000। 50,000-এর 10% কত? 5,000। 5,000-এর অর্ধেক কত? 2,500। 2.5 আর এখানে 15, টোটাল 17,500 টাকা আমার 2 মেশিনের অবচয় টোটাল। তাহলে আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার যে পুরানটার উপরে কেন 1 বছর, পুরানটা প্রথম থেকেই ছিল এটার উপরে 1 বছর, নতুনটা কিনছে বছরের মাঝখানে, তাই পার্সেন্ট করলে তো আবার 1 বছর অবচয় বেড়ে, কিন্তু আমরা তো 1 বছর ইউজ করি নাই, ওটার উপরে আমরা ধরবো 6 মাসের অবচয়। তাহলে এবার বাদ দিই, তাহলে 2 লাখ থেকে 17,500 বাদ দিলে কত থাকে আসেন দেখি। 2 লাখ মাইনাস 17,500, 1,82,500। 1,82,500 এই ছিল আমার স্থায়ী সম্পদ। এখন দেখি আর কোন স্থায়ী সম্পদ কি আছে না? এই একটাই ছিল, এই একটাই স্থায়ী সম্পদ ছিল। তাইলে এটা আমরা টান দিয়ে লাস্টের ঘরে নিয়ে যাই, যেহেতু একটাই। তা আমরা বলছি সম্পদ কয় প্রকার? সম্পদ 4 প্রকার। এর মধ্যে আমরা 3টা পাইলাম, চলতি সম্পদ পাইলাম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পাইলাম, স্থায়ী সম্পদ পাইলাম। এবার লাস্ট কি? লাস্ট হচ্ছে অলিক সম্পদ। আসেন অলিক সম্পদ আছে কিনা। অলিক সম্পদ 5টা। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবহার, এগুলি আছে একটাও? গবেষণার ব্যয় কোনোটাই নেই, তাইলে অলিক সম্পদ নাই। সম্পদ পাইছি 3টা, 3টা সম্পদ যোগ দিয়ে দেন। তাহলে আসেন 3টা সম্পদ যোগ করলে কত বের হয়? আমার স্থায়ী সম্পদ 1,82,500, আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ 1,40,000। আচ্ছা, এরপরে আমার চলতি সম্পদ 2,77,500। টোটাল আমার স্থায়ী সম্পদ, সরি টোটাল আমার সম্পদ আছে 6 লাখ টাকার। টোটাল সম্পদ 6 লাখ, যোগ দিয়ে দেখতে পারেন ক্যালকুলেটরে। তাহলে 6 লাখ টাকা আমার মোট সম্পদ। সম্পদ 4 প্রকার, পাইছি 3টা, 3টা যোগ দিছি, আমার মোট সম্পদ বের হইছে। শেষ, সম্পদ সাইড শেষ। এবার আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে পুরা করতে বলছে, যে সম্পদ সাইডের পরে কি আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী 2টা পাস, সম্পদ পাস, দায় পাস। এবার শুরু হবে দায় প্লাস মালিকানা সত্ত্বের সাইড। আমরা হেডিং দিয়ে নিই আবার, দায় ও মালিকানা সত্ত্ব হেডিং ইউজ করি। সম্পদ সাইড শেষ। আমরা জানি এই আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যে হিসাব সমীকরণটা ওটা প্রুফ করতে হয়, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো সম্পদ শেষ, এবার দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে কার সমান হবে? সম্পদের সমান হবে। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব এই দুইটা যোগ করলে সম্পদের সমান যদি হয়, তাহলে বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। তো প্রথমেই কোন দায়? প্রথমেই চলতি দায়, প্রথমেই চলতি দায়, তারপরে দীর্ঘমেয়াদী দায়, এরপরে মালিকানা সত্ত্ব। তাই আসেন খুঁজি চলতি দায় কয়টা আছে, খোঁজা শুরু করেন। চলতি দায় আছে কি কি দেখি। নগদ তহবিল র্যাঙ্গেম এগুলি কোনো দায় না, মজুরি ভাড়া বিক্রয় কোনো দায় না, মূলধন এগুলি কোনো দায় না। প্রদেয় হিসাব এটা একটা দায়। প্রদেয় হিসাব কত টাকা? 75,000 টাকা। এটার সাথে কিন্তু একটা বাকিতে ক্রয়ের কাজ ছিল, তাহলে আমরা প্রদেয় হিসাবটা লিখতে পারি। ফাইন, তাইলে প্রদেয় হিসাব কত টাকা একটু আমরা অ্যামাউন্টটা দেখে নিই। 75,000। ওকে ফাইন, তাইলে প্রদেয় হিসাব 75,000 লিখি। প্রদেয় হিসাব 75,000। এর আরেকটা দাগ কই? ও দাগ আরেকটা দেই নেই। টাইম
প্রদেয় হিসাব ৭৫,০০০। এটার সাথে কাজ ছিল বাকিতে মাল কিনছিলাম 5 নাম্বার সমন্বয়। সবাই দেখেন 5 নাম্বার সমন্বয় কি বলছে, বাকিতে মাল কিনছিলাম। তো বাকিতে মাল কিনলে যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা আমার পাওনাদাররে বৃদ্ধি করে, কিন্তু আমরা বৃদ্ধি করি নাই, মানে যোগ করি নাই। কেমনে বুঝছে? এটা সমন্বয় আছে, সমন্বয়ের গুলি এখনো যোগ বিয়োগ হয় নাই। তাইলে ধারে বিক্রয়, সরি ধারে ক্রয়, এটা আমার পাওনাদারকে বাড়ায়। তাহলে এটা অলিখিত ক্রয়, মাল কিনছে কিন্তু লিখতে ভুলে গেছে। তাহলে অলিখিত ক্রয় দুই জায়গায় কাজ, একবার ক্রয়ের সাথে যোগ, একবার পাওনাদারের সাথে যোগ। তাহলে কত টাকা পাওনাদারের সাথে যোগ হবে? ৫,০০০। তাহলে ৭৫ আর ৫, টোটাল প্রদেয় হিসাব কত? ৮০। খুঁজে এরপর আর কোনো দায় বাকি আছে কিনা। আমাদের ভিতরে আর কোনো চলতি দায় আমি দেখতেছি না। তাহলে নিচে নামেন, নিচে কোনো চলতি দায় বাদ গেল কিনা দেখেন। সমাপনী মজুত পণ্য, এটা কোনো দায় না। আগুনে বিনষ্ট পণ্য, এগুলি কোনো দায় না। মজুরি সংস্থাপন, এগুলি কাজ করছি। সরঞ্জাম পারমের অন্য বকেয়া, আচ্ছা এগুলি কোনো দায় আর নাই। দায় এই একটাই দেখতে পাচ্ছি, দায় আর নাই। তাহলে যেহেতু চলতি দায় একটাই, লাস্টের ঘরে লিখে ফেলেন যোগ করে। চলতি দায়ের পরে কি? দীর্ঘমেয়াদী দায়, কোনো পার্সেন্ট দেওয়া ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, কোনো পার্সেন্ট দেওয়া বন্ড, ডিবেঞ্চার, এগুলি আছে কিনা খোঁজেন। কোনো দীর্ঘমেয়াদী দায় আছে কিনা? কোনো ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ কিছু আছে? দীর্ঘমেয়াদী দায়ও নাই। তাহলে আমাদের কোন সাইড করতেছি অঙ্ক? দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দায় কত প্রকার? দুই প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় কয়টা পাইছি? একটা। দীর্ঘমেয়াদী দায় কয়টা? একটাও নাই। এবার চলে যাবো মালিকানা সত্ত্বে। দায় প্লাস মালিকানা সত্ত্ব। এবার মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব আপনাদেরকে প্রতিদিনই শেখানো হইতেছে। মালিকানা সত্ত্ব শুরু হয় কি দিয়া? মূলধন দিয়া, প্রারম্ভিক মূলধন। মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠীগুলি যোগ, মানে যত রকমের মূলধন আছে সব যোগ। দেখি আমাদের মূলধন কয় টাকা, আগে অ্যামাউন্ট দেখে নেই। মূলধনের মূলধন আছে 3 লাখ রেও মিলে, এটাই প্রারম্ভিক মূলধন। এটা দিয়ে আমরা ম্যাথ শুরু করব। তাইলে লিখেন মূলধন 3 লাখ, মাঝখানে করে লিখেন, এটা সবগুলি মাঝখানে, হ্যাঁ 3 লাখ। মূলধনের সাথে সব রকমের মূলধন যোগ, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, মূলধনের যা 14 গোষ্ঠী আছে খোঁজেন। অতিরিক্ত মূলধন আছে, মূলধনের কোনো সুদ ধরতে বলছিল, একটাও নাই। এরপরে কি? নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। আমার প্রশ্নের মধ্যে নিট লাভ দিয়ে দিছিল, তাহলে নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। নিট লাভ দেওয়া, তাহলে নিট লাভ যোগ করব। নিট লাভ কত টাকা? নিট লাভ 2,64,000 টাকা। তাইলে 3 লাখ আর 2 লাখ কত হয়? 5,64,000। এরপরে মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী যোগ, নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ। এরপরে কি? উত্তোলনের 14 গোষ্ঠী বাদ। তো রেও মিলে যে উত্তোলন থাকে, এটা কোন উত্তোলন? আমরা তো জানি রেও মিলে সব কোন লেনদেন থাকে? নগদ লেনদেন। তাহলে রেও মিলের উত্তোলনটা নগদ উত্তোলন। তাহলে উত্তোলনের জাত ভাই কি কি আছে? উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, ছেলের স্কুলের বেতন, জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলনের সুদ, কোনটা আছে খুঁজেন। কোন আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ছেলের স্কুলের বেতন, উত্তোলনের সুদ, এগুলি একটাও দেখতে পান? পণ্য উত্তোলন উত্তোলন কিছু আসিল না? শুধু উত্তোলন, শুধু উত্তোলন দেওয়া, তার মানে উত্তোলন একটা আর নাই। তো উত্তোলন কত টাকা বাদ দিব? 44,000। উত্তোলন বাদ দেওয়ার আগে এখন লাস্ট, তাহলে মূলধনের সাথে মূলধনের 14 গোষ্ঠী যোগ, নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ, উত্তোলনের 14 গোষ্ঠী বাদ, আর লাস্টে কি থাকলে যোগ? সাধারণ সঞ্চিতি। অঙ্কের মধ্যে কোনো সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল নামে কোন এন্ট্রি আসিল? নাই। তাইলে মালিকানা সত্ত্ব এখানেই শেষ, সাধারণ সঞ্চিতি নাই। এই উত্তোলন বাদ দিয়া লাস্টের ঘরে নিয়ে আসবো। 64 থেকে 44 গেলে কত থাকে? 5,20,000। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কত বেরিয়েছে? 5,20,000। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব যোগ দিয়ে দিব। দায় কয় টাকা? মোট দায় 80,000, দায় 80,000, মালিকানা সত্ত্ব কত? 5,20,000। তা 80 আর 5,20,000 যোগ করেন, 6 লাখ। তো দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে এটা লিখে দেন, উত্তরটার নাম দেন মোট দায়। এটা কি বের করলাম আমরা? মোট দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে।
তাইলে দেখেন তো এবার এই দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে আমার সম্পদের সমান হয়েছে কিনা। আমার সম্পদে ছিল কয় লাখ টাকা, 6 লাখ, তাহলে আমার দুই পাশ সমান হয়ে গেছে, আমার অঙ্ক ঠিক আছে। এই ছিল আমাদের ম্যাথটা, ঠিক আছে। আশা করি সবাই বুঝছেন। কারো কোনো প্রশ্ন থাকলে